বিশ্ব জনসংখ্যা দিবস। আর 2017 সালের এই বিশ্ব জনসংখ্যা দিবসে আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। আমরা আজ কথা বলবো ডিপার্টমেন্ট অফ পপুলেশন সায়েন্সের বিশিষ্ট জনসংখ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর A.K.M. নুরুন্নবী স্যারের সাথে। আমাদের সাথে স্যার কথা হবে এবং আমরা জেনে নিব কিভাবে এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে পদক্ষেপ গ্রহণ করে সামনে এগিয়ে নেওয়া যায়। চলুন তাহলে আমরা স্যারের সাথে কথা বলি। স্যার, এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের বিষয়বস্তু বা স্লোগানটা কি? এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের যে থিম ইউনেস্কো দিয়েছে সেটা হচ্ছে যে ফ্যামিলি প্ল্যানিং, এম্পাওয়ারিং পিপল অ্যান্ড ডেভেলপিং নেশনস, মানে জনগণের ক্ষমতায়ন এবং দেশের উন্নয়ন। এর প্রধান বাহনটি হচ্ছে পরিবার পরিকল্পনা। এই হলো আমাদের এবার বিশ্ব জনসংখ্যা দিবসের মূল প্রতিপাদ্য। এই প্রতিপাদ্যটা আমরা দেখছি যে প্রতি বছর চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা কেন করা হ্যাঁ, হচ্ছে কারণ হচ্ছে স্লোগানটা? যে জনসংখ্যা এমন একটা ভেরিয়েবল যে ভেরিয়েবলটা সবাইকে টাচ করে। যেমন আমি বলি, যখন আপনি বাড়ি থেকে বেরোলেন, আপনার একটা গাড়ি দরকার হলো, আপনি গাড়িটা চললেন ঠিকই, গাড়ি চলার ফলে যে ধোঁয়াটা গেল, এই ধোঁয়াটা পরিবেশকে এফেক্ট করছে। আবার আপনি খাবেন, তার জন্য আপনার খাদ্য দরকার হচ্ছে। মানে খাবার, বিদ্যুৎ, যে মানে কোনো সেক্টর বাদ নাই যেটা একটা মানুষের প্রয়োজনের মধ্যে নেই। কিন্তু যখন এই প্রয়োজনটা মেটানোর জন্য তার সাপ্লাইটা যদি কম থাকে, তাহলে আবার মানুষের দারিদ্র্য বাড়ে, আবার সাপ্লাইটা বেশি থাকলে প্রাচুর্য বাড়ে। সো এটা একটা ইন্টারাক্টিভ একটা রিলেশনশিপ বিটুইন এভরি ভেরিয়েবল অ্যান্ড পপুলেশন। সেই জন্য প্রতি বছর একটা করে বিষয়কে মুখ্য ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনা হয়, যাতে করে পরিকল্পনার মধ্যে এই বিষয়গুলো প্রতি বছর একটা করে বিষয় ইন্টিগ্রেটেড হয় এবং এটা নিয়ে পরিকল্পনার মধ্য দিয়ে আমরা ওই সমস্যাগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি। স্যার, 2017 সালের একটি জরিপে দেখা যায় জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ অষ্টম স্থানে। তো বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16,48,56,107 জন, যার মধ্যে প্রায় 35% হচ্ছে জনসংখ্যা শহরে এবং বাকিটা হচ্ছে গ্রামাঞ্চলে। তো এই জনসংখ্যা বৃদ্ধির হারটা গ্রামাঞ্চলে বেশি কেন, বা এর মূল কারণটা কি? গ্রামাঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হওয়ার কারণ হচ্ছে গ্রামের যে পটভূমি, সেই পটভূমি শহর থেকে ভিন্ন। কারণ শহর মানে আমরা মনে করি ইটস এ প্লেস টু লিভ ইন এ বেটার ওয়ে। কারণ এখানে স্কুল আছে, এখানে কলেজ আছে, এখানে বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ আছে, হাসপাতাল আছে, ক্লিনিক আছে, বিনোদনের ব্যবস্থা আছে। মানে সব অ্যামিনিটিস অ্যান্ড ফ্যাসিলিটিসগুলো থাকে একটা শহরের মধ্যে, যেগুলো গ্রামে থাকে না। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই গ্রামে এগুলো থাকে না বলেই মানুষের চিন্তার মধ্যে এই বিষয়গুলো প্রভাব বিস্তার করে না, এবং তারা সেখানে কোনো রোল মডেল দেখে না যে একটা ছোট পরিবার কতটুকু সুখে আছে, শান্তিতে আছে, বা কতটুকু সন্তান নিলে পরে আমি আমার সন্তানকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করতে পারবো। এই ধরনের চেতনাগুলো সেখানে দেওয়ার মতো লোক কম থাকে। কারণ তা গ্রামে হচ্ছে যে সব সনাতনী যে চিন্তা, সনাতনী সংস্কার, এগুলোর মধ্যে দিয়েই আমরা জীবনযাপন করি। শহরে দেখা যাচ্ছে একজন মেয়ের বিয়ে হচ্ছে 25 বছর, 30 বছর, 35 বছর, আর গ্রামে সেখানে হচ্ছে 12 বছর, 13 বছর, 14 বছরে বিয়ে হয়ে যাচ্ছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে গ্রাম এখনো এই মানে অপেক্ষা করা, এই যে বিয়ের জন্য অপেক্ষা করা, স্কুল পাঠানো, এর জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এখনো গ্রামের মানুষের হয়নি, আর্থিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে। স্যার, বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পর কেন জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না? জনসংখ্যা নিয়ন্ত্রিত হয়েছে, মানে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এটা ঠিক নয়, নিয়ন্ত্রিত হয়েছে। আমি যদি আপনাকে উদাহরণ হিসেবে বলি যে 1975 সালের যে বাংলাদেশ ফার্টিলিটি সার্ভে, সেখানে দেখা গেছে যে বাংলাদেশের নারী গড়ে 6.3টে সন্তান জন্ম দিয়েছে। এখন 14 সালের যে ডেমোগ্রাফিক হেলথ সার্ভে, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের নারী গড়ে 2.3টে সন্তান জন্ম দিচ্ছে। কাজেই জনসংখ্যা প্রবৃদ্ধির হার কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। কিন্তু তারপরেও আমাদের এই জনসংখ্যাটা বাড়তে থাকবে। বাড়তে থাকবে কেন? এর মধ্যে একটা বিল্ট ইন মোমেন্টাম আছে। যেমন আমি বলি যে একটা একটা গাড়ি যখন আমরা ব্রেক করি, ওখানেই কিন্তু থেমে যায় না, কিছু দূর গিয়ে থামে। আবার যখন স্টার্ট করি সাথে সাথেই কিন্তু চলতে শুরু করে না, একটু পরে শুরু করে। এই যে ইনার্শিয়া বলে এটাকে, ইনার্শিয়া অফ মোশন। পপুলেশনের মধ্যেও এরকম একটা মোমেন্টাম আছে যে
ওই মোমেন্টামটা যতদিন থাকবে, পপুলেশন গ্রোথ রেট যদি জিরো হয় তাহলে ওই মোমেন্টামের কারণে আরে জনসংখ্যা কিছুদিন বাড়তে থাকবে। এর কারণটা হচ্ছে আমাদের ইয়াং পপুলেশন স্ট্রাকচার। আমাদের জনসংখ্যার কাঠামোটা এখনও মানে ইয়াং পপুলেশনের সংখ্যাধিক্যই দেখা যায়। সে কারণে এরা যখন এই রিপ্রোডাক্টিভ এই এইজটা পার হয়ে যাবে তখন দেখা যাবে যে আমাদের এরা আর তেমন কন্ট্রিবিউট করতে, মানে কন্ট্রিবিউশন না, এদের কন্ট্রিবিউশনটা তখন আর তত গুরুত্বপূর্ণ হবে না, কারণ তারা 10 বছর 15 বছর রিপ্রোডাক্টিভ এইজের যে সময়টা, সেই সময়টা অতিক্রম করে হয়তো বিয়ে করবে, ফ্যামিলি ফর্মেশন করবে। সেই জন্যে আমরা জনসংখ্যার বৃদ্ধির হারটাকে অনেকটাই কমিয়েছি, কিন্তু এখন কিছু কিছু জায়গায়, যেমন ধরেন ডিভিশন ওয়াইজ যদি আমি দেখি, চিটাগং এবং সিলেটে এদের এখানে এখনও বেশ হাই ফার্টিলিটি রেট। আমাদের বস্তির মধ্যে আমাদের মানে যেগুলো যেগুলো জায়গায় যাওয়া যায় না, যেমন হাওড় এলাকা, যেমন পাহাড়ি এলাকা, এইসব এলাকাগুলোতে আমরা দুর্গম এলাকা বলি, যেগুলো মানে হার্ড টু রিচ এরিয়া বলা হয়, সেই এরিয়াগুলোতে এখনও ফার্টিলিটি রেট হাই আছে। আমাদের এখন পরিকল্পনা করতে হবে স্পেসিফিক একটা জনসংখ্যা মানে গোষ্ঠীভিত্তিক, যে যে আমি রুরাল যে যে পোর পিপল এদের জন্য কী করবো, আমরা মিডল ক্লাসের জন্য কী করবো, আমরা অ্যাডোলেসেন্টদের জন্য কী করবো। এই জন্যে এখন একটা ঢালাও প্রোগ্রাম, জনসংখ্যা বিষয়ে প্রোগ্রাম নিলে হবে না, কারণ একদিকে জনসংখ্যা নিয়ন্ত্রিত হয়েছে, আমার শিক্ষিত লোকের সংখ্যা বাড়ছে, আমার দারিদ্র্য কমেছে, মানুষ কাজ করছে। এখন একদিকে আমার চিন্তা করতে হবে যে ওই ধরনের ছোটো ছোটো পকেটগুলোতে স্পেসিফিক প্রোগ্রাম নিতে হবে টু কার্ভ দ্য গ্রোথ রেট। আরেকদিকে যেখানে কার্ভড হয়েছে এদেরকে আমি ব্যবস্থাপনার মধ্যে কীভাবে নিয়ে আসবো, এদের স্কিল ডেভেলপ কীভাবে করাবো, আমি এদেরকে কীভাবে এদের এদের হিউম্যান ক্যাপিটালে কনভার্ট করতে পারবো, যাতে করে সেই হিউম্যান ক্যাপিটালটা প্রথমত আমি বিশ্ববাজারে রপ্তানি করতে পারি, এবং দ্বিতীয়ত আমি দেশে বসে আমি আমার একটা স্বাধীন এই বাঁচার কৌশল হিসেবে আমরা আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে নিজেকে ইনভলভ করতে পারি। এগুলোই হচ্ছে প্রধান বিষয়, এবং এই জন্যেই এই যে ডেভেলপিং নেশন যে স্লোগানটা এবার এসছে, এম্পাওয়ারিং পিপল, মানুষ ক্ষমতায়িত হচ্ছে। ক্ষমতায়িত হয় কখন? যখন তার 3 বেলায় পেটে খাবার থাকে, তখন সে ভাবতে পারে যে আমি স্বাধীন। আর যখন খাবার থাকে না তখন মানুষের কথা শুনতে হয়। সেই জন্যে মানুষ এম্পাওয়ার্ড হচ্ছে, সাথে সাথে দেশটাও এগিয়ে যাচ্ছে, আমাদের পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে, আমাদের এই যে জিডিপি গ্রোথ রেট গত কয়েক বছর ধরে স্টেবল একটা জায়গায় আছে, 6 এই এরিয়া। আমরা আশা করছি এবার 6.5 বা 7 হবে। আমাদের যে মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতিও একটা স্টেবল অবস্থায় আছে। সে কারণে আমরা আমাদের যে এগিয়ে যাওয়া উন্নয়নের দিকে, সেই এগিয়ে কিন্তু আমরা যাচ্ছি। যে কারণে 21 সালে বলেছি যে আমরা মধ্য আয়ের দেশ হব, কিন্তু আমরা মধ্য আয়ের ব্র্যাকেটের মধ্যে ঢুকে পড়েছি, আমরা এখন মধ্য আয়ের নিম্ন পর্যায়ে আছি। আমি আশা করি 21 সালে আমরা মধ্য আয়ে চলে যাব। আর যদি আমরা সঠিক পরিকল্পনা নিয়ে জনসংখ্যার ব্যবস্থাপনা করতে পারি, তাহলে 2041 সালে আমরা অবশ্যই একটা উন্নত দেশে পরিণত হব। মানে স্যার, আপনি বলতে চাচ্ছেন যে জনসংখ্যাটা বোঝা নয়, এটা জনশক্তিতেও কাজ করছে, জনশক্তি হিসেবেও কাজ আমি করছে। আমি আমি সবসময় বলি যে জনসংখ্যা একটা মানে দুধারে কাটে। মানে যদি আমি জনসংখ্যাকে সঠিক পরিকল্পনার মাধ্যমে এর ব্যবস্থাপনাটা করতে পারি, এই জনসংখ্যা আমার জন্য বিরাট একটা রিসোর্স। আর যদি আমি সেই ব্যবস্থাপনা ফেল করি, তাহলে এটা আমার জন্য বোঝা। যেমন আমি বলি, এই মুহূর্তে আমাদের জনসংখ্যা কাঠামোর মধ্যে একটা বিরাট অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশনে আমরা আছি, যে 15 থেকে 59 বছর বয়সের মানুষের সংখ্যা এখন 65% উপরে। তো 65%-এর উপরে যদি আমার ইকোনমিক্যালি অ্যাক্টিভ পপুলেশন হয়, তার মানে কি? তার মানে আমার দেশে কনজিউমারের তুলনায় প্রডিউসার বেড়েছে। কিন্তু শুধু প্রডিউসার বাড়লে হবে না, এদেরকে প্রোডাকশনে ইনভলভ হতে হবে। এদের সবাই কিন্তু প্রোডাকশনে ইনভলভ নয়। সেই জন্যে এইটাকে বলে একটা উইন্ডো অফ অপরচুনিটি জনসংখ্যার ভাষায়, এই অবস্থাটা। এটা প্রত্যেকটা জনসংখ্যায় একবার করেই আসে এবং একটা স্বল্প সময়ে অবস্থান করে। মানে এই তোমার ধর 30 থেকে 35 বছর একটা এই ডেমোগ্রাফিক বোনাস, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, উইন্ডো অফ অপরচুনিটি, বিভিন্ন নামে বলা হয়, এটা থাকে। এই সময়টাকে যদি আমরা কাজে লাগিয়ে ফেলতে পারি, তাহলে আমার ডেন্সিটি
আমার জনসংখ্যার আকার কোনো সমস্যা না। এছাড়াও কখনো কখনো জনসংখ্যা অনেক বড়, যেমন 1970 সালের নির্বাচন। 70 সালের নির্বাচনে আমরা অ্যাবসলিউট মেজরিটি পেয়ে সবগুলো সিট আমাদের এখানে আওয়ামী লীগ পেয়েছিল। তার ফলে কি হয়েছিল, আমরা মেজরিটি হয়েছিলাম, কারণ আমার পপুলেশন সাইজটা ছিল বড়। আমরা 56% ছিলাম ইস্ট পাকিস্তানে, আর 44% ছিল ওয়েস্ট পাকিস্তানে। এই 56%-এর স্লোগানটা দিয়েই আমরা সবসময় উইন করেছি, ভাষা আন্দোলন উইন করেছি যে আমরা মেজরিটি, আমরা ইলেকশনের সময় মেজরিটি। সেই জন্যে জনসংখ্যা কখনো কখনো একটা শক্তি হিসেবে আবির্ভূত হয়, পরিকল্পিত না হলেও। কিন্তু যখন একটা পর্যায়ে পার হয়ে যায় তখন এটাকে সঠিক পরিকল্পনার মধ্যে নিয়ে এসে সঠিক ব্যবস্থাপনা করলে এই জনসংখ্যা যে কত কত বড় একটা শক্তি হতে পারে, এটা আমরা মানে চিন্তা করে আমাদের ধারণার মধ্যে আমরা আনতে পারি না। যখন হবে তখন এটা দৃশ্যমান হবে। স্যার, বর্তমান প্রজন্মের জন্য জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? বর্তমান প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ এই জন্যেই যে যেহেতু বর্তমান প্রজন্ম এগিয়ে যাচ্ছে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যেখানে প্রতি মুহূর্তে উন্নয়নের একটা করে উল্লম্ফন হচ্ছে। এখন এই ইয়াং জেনারেশন যদি এইটার সাথে কোপ আপ করে তার স্ট্র্যাটেজিগুলো না নেয়, এবং তাকে লেখাপড়া করতে হবে এবং তাকে সঠিকভাবে দক্ষ হতে হবে, নইলে যে যে কম্পিটিশন মার্কেটে সেই কম্পিটিশনে ঢুকতে পারবে না। সেই জন্যে এই এই ইয়াং জনগোষ্ঠীকে খেয়াল করতে হবে তাকে নিজেকে কিভাবে প্রস্তুত করা। সময় নষ্ট করার সময় তার নেই, কারণ যদি সময় নষ্ট করে পেছনে পড়ে যাবে। আর সময় নষ্ট করা মানে কি অন্যান্য কিছুতে মনোযোগ দেওয়া, তাহলে হয় না হয় ক্রাইমে চলে যাবে, না হয় ড্রাগ এডিক্ট হয়ে যাবে, না হয় কোনো জঙ্গিবাদীতে চলে যাবে, না হয় অন্য কোনো বেকার অবস্থায় পড়ে মানুষের বোঝা হয়ে থাকবে। সেই জন্যে ইয়াং পপুলেশনকে এখন থেকেই বুঝতে হবে যে সামনের যে যে দৃশ্যটা দেখতে পাচ্ছে, ভবিষ্যৎটা, সেই ভবিষ্যৎটা অনেক প্রতিযোগিতাপূর্ণ, এবং সেই প্রতিযোগিতাপূর্ণ পরিস্থিতির সাথে যদি সে বেঁচে থাকতে চায় তাহলে তাকে এখন থেকে তৈরি হতে হবে সেইভাবে, সেই সময় নিজেকে অ্যাডজাস্ট করার জন্য। স্যার, এই ক্ষেত্রে সরকার কি ধরনের ভূমিকা রাখতে পারে, এখন বা বর্তমান প্রজন্ম তারাই বা কিভাবে এই শিক্ষাগুলো পেতে পারে বা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কোনো দেশেই সরকার একা সব কিছু করতে পারে না। একদিকে সরকারের একটা ভূমিকা আছে, একদিকে প্রাইভেট এন্টারপ্রেনিয়রশিপের একটা ভূমিকা আছে। হ্যাঁ, এই যে আজকে যে আমি ইন্টারভিউ দিচ্ছি, অনলাইন মিডিয়ায় তোমরা কতগুলো লোক ইনভলভ হয়েছে, সবাই এটা তো সরকার করে দেয় না। এটাকেই বলে প্রাইভেট এন্টারপ্রেনিয়রশিপ। এটাই হচ্ছে যে যে ইন্ডিভিজুয়াল ইনজেনুইটি, যার মাধ্যমে এই উদ্ভাবনটা করে, এই উদ্ভাবনের সাথে অনেকে যুক্ত হয়ে তার একটা পেশা তৈরি করে, এবং সেই পেশা দিয়ে সে তার জীবন যাপন করে এবং অন্যদেরও জীবনযাপনে সাহায্য করে। সেই জন্যে কতগুলো, একটা হচ্ছে সরকার, একটা হচ্ছে প্রাইভেট এন্টারপ্রেনিয়রশিপ, ইন্ডিভিজুয়াল ইনজেনুইটি, এই সবগুলো মিলে দেখা যাবে প্রত্যেকের কিছু না কিছু। এখন মনে করো যে এই একটা লোক, আমরা দেখলাম যে আমরা একটা উপগ্রহ ছেড়েছি ব্র্যাক থেকে, এই ব্র্যাকের ছাত্ররা এটা করেছে। যদি ব্র্যাক ওই ছাত্রদের পৃষ্ঠপোষকতা না দিত তাহলে কি তারা পারত? এটা কিন্তু সরকারের কাজ নয়। তো সেজন্য আমি বলছি যে প্রত্যেকটা জায়গায় একটা ক্ষেত্র তৈরি করতে হবে যাতে তোমার উদ্ভাবনটা বা একটা ইয়াং জেনারেশনের উদ্ভাবনটা সমাদৃত হয় এবং সেটাকে পৃষ্ঠপোষকতা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং এখানে কিছু কাজ আছে, কিছু দায়িত্ব আছে সরকারের, আর কিছু আছে আমাদের মানে সরকারের বাইরের জনগণের। সরকারের যেটুকু করার, সরকারের হচ্ছে একটা ক্ষেত্র প্রস্তুত, একটা এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করা, যে এনভায়রনমেন্টের মধ্যে একটা মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারবে, উদ্ভাবন করতে পারবে, এবং সেই উদ্ভাবনটাকে নিয়ে সামনে এগিয়ে দেশের উন্নয়নের কাজে লাগাতে পারবে। এই সরকারের ভূমিকা হচ্ছে সেই ক্ষেত্রটা প্রস্তুত করে দেওয়া। দিলেই দেখা যাবে মানুষ তার নিজের চেষ্টায়, এই যে সারা পৃথিবীতে যেসব ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি, উন্নত দেশগুলো, এগুলো উন্নতই হয়েছে অধিকাংশই ইন্ডিভিজুয়াল এবং প্রাইভেট সেক্টরের উদ্যোগে। পৃথিবীর যত বিখ্যাত বিশ্ববিদ্যালয় সবই প্রাইভেট। আমরা এখানে প্রাইভেট ইউনিভার্সিটির নাম শুনলে মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু হার্ভার্ড, বস্টন, জনস হপকিন্স,
স্ট্যানফোর্ড, কলাম্বিয়া, ইয়েল, বোস্টন, যা নাম করো সবই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। তাহলে এখান তো তাহলে সরকার কি করেছে? সরকার এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে তাদের একাডেমিক প্রোগ্রামগুলোকে ফ্লারিশ করার জন্য যেই ক্ষেত্র প্রস্তুত করে দেয়া সেইটাকে তারা করে দিয়েছে বলে এরা এগিয়েছে এবং দেশ সেখানে লাভবান হয়েছে। তা আমাদেরও এখানে সরকারের নিজস্ব কিছু ভূমিকা তো থাকবেই, ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট ভূমিকাটা হচ্ছে যে এই ক্ষেত্রগুলো প্রস্তুত করে দেয়া, যাতে করে মানুষ তাদের উদ্ভাবন, তাদের নিজস্ব উদ্যোগগুলোকে কাজে লাগিয়ে দেশকে উন্নত করতে পারে। আর আপনি বললেন যে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সরকারকেও এগিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমত কোন পথটা ধরে এগোবো বা কিভাবে আমাদের এগোনো উচিত? যেমন আমি বলি যে আমরা আহ, বলে থাকি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। জি। আমরা কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হইনি। আমরা ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, কিন্তু গত 2-3 বছর ধরে আমাদের ইম্পোর্টও করতে হচ্ছে। তাহলে যে ফুড সিকিউরিটির কথাটা আসছে, এই ফুড কি সিকিউরড হয়েছে? কারণ ফুডের সাথে ডাইভার্সিফাইড ফুডও, ফুড হ্যাবিটেরও কোয়েশ্চেন আছে। সেটা যদি আমরা দেখি, কদিন আগে পত্রিকায় দেখেছি, এ মাসেই, গত মাসে, যে আমাদের এখানে গমের আমদানি বেশি করতে হচ্ছে কারণ গমের উৎপাদন কমেছে। তাহলে আমরা যদি ধান থেকে, রাইস থেকে হুইটে যাই, তাহলে সেই হুইটটাও সেই প্রোডাকশন মতো হতে হবে। তাহলে জি। ডাইভার্সিফাইড যে ক্রপ প্রোডাকশন, সেটার দিকে গুরুত্ব দেব, নাকি শুধু আমরা রাইস প্রোডাকশন করে ক্ষান্ত থাকবো? আরও ইস্যু আছে। যেমন আমরা গত 10-15 বছর ধরে দেখছি বিয়ের বয়স আমরা আইনত 18 বছর করেছি, কিন্তু কার্যত সেটা 18 বছর হচ্ছে না। কাগজে লেখা আছে 18 বছর, কিন্তু রিয়েল বয়স 12 বছর। এখন এটা কেন হচ্ছে? কারণ কোথাও দারিদ্র্যের কারণে হয়েছে, কোথাও সামাজিক নিরাপত্তাহীনতার কারণে হয়েছে, আবার কোথাও কিছু সংস্কারের কারণে হয়েছে। যেমন অনেক জায়গায় এরকম একটা বিশ্বাস আছে যে মেয়ের প্রথম মিনিস্ট্রেশন যদি বাপের বাড়িতে হয়, ওই বাবা দোজখে যাবে। তো বাবা কেন দোজখে যাবে, এই জন্য আগেই বিদায় করে দিচ্ছে। তারপরে একটা মেয়ে আছে, সে মেয়েটা স্কুলে যায়, টেস্ট হয়, হ্যাঁ, তারপরে বাসায় থাকলে দরজায় ধাক্কা দেয় রাত্রেবেলা, মানে টিন বা চাল যাই থাক সেখানে ঢিল পড়ে। অর্থাৎ হিউম্যান যে সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটিটা এই নারীর জন্য নেই, সেজন্য বিয়ে হয়ে যাচ্ছে। তাহলে আমি দরিদ্র, আমি খাবার দিতে পারছি না, ভরণ পোষণ থেকে আরম্ভ করে বস্ত্র কিছুই দিতে পারছি না। আবার আমি কেমন করে তার বিয়ে দেরিতে করাবো, আর আমি কেমন করে তার স্কুলে পাঠাবো? তাহলে এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশন আমি কি করব? সরকার তো 18 বছর করেছে, সেই জন্যে সরকার একটু রিল্যাক্স করেছে কিছুদিন আগে, যে কনটেক্সট ভেদে এটা 18 বছরের নিচে বিয়ে দেওয়া যেতে পারে। কোয়েশ্চেন হলো, আমরা কি সেইটার জন্য, সেই রিল্যাক্সেশনের জন্য আমরা এখনই প্রস্তুত? আমরা এখনো প্রস্তুত কিনা সেটা ভাবতে হবে। সেজন্য আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন দিকে যাব, মানে রাইট প্রপার প্ল্যানিংটা কি। আমাদের এখানে এই যে হেলথ ইমপ্রুভ করেছে, মেটাল মোর্টালিটি কমেছে, অমুক তমুক সবই, এগুলি সবই হচ্ছে আরবান বায়াস, সবই হচ্ছে ধনীদের প্রতি বায়াস, সবই হচ্ছে শিক্ষিতদের প্রতি বায়াস। তো এটা তো হেলদি হলো না। আমাদেরকে এর উল্টো দিকে যে জনসংখ্যা, তার সংখ্যা বেশি, তাদেরকেও আমার এর মধ্যে আনতে হবে। তাহলে আমি কি শহরের পরিকল্পনা বাদ দিয়ে গ্রামের পরিকল্পনা শুধু করব, নাকি দুটোর মধ্যে একটা ব্যালেন্স করব? সেই চিন্তাগুলো এই, মানে আমার জাতীয় উন্নয়নের ক্ষেত্রে আমাকে ভাবতে হবে। কাজেই আমি যাচ্ছি একদিকে, কিন্তু সেই যাওয়াটা আমাকে কতটুকু নিরাপদ করছে, সেই প্রশ্নটা বিবেচনায় আনতে হবে। আমার জনসংখ্যা যদি বলি আমি, যে একদিকে বলি আমি যে শক্তি, রিসোর্স, কিন্তু আমি যদি পরিকল্পিত ব্যবস্থা না নিই, তাহলে তো রিসোর্স হবে না, তাহলে দেশের ভেতরে একটা অভ্যন্তরীণ এমন অবস্থা তৈরি হবে যে ন্যাশনাল সিকিউরিটি কোয়েশ্চেনটা এখানেই আসবে। আমরা দেখেছি কয়েকদিন আগে জঙ্গিদের যে হামলা, আমরা বিভিন্ন জায়গায় ওই জঙ্গিরা কীভাবে ধরা পড়ছে, হ্যাঁ, কেন? হয় তেমন কোনো পরিবেশ আমরা তৈরি করতে পারছি না যেখানে তারা, তাই এই যুব সমাজকে আমরা একটা ঠিক ডিরেকশন দিতে পারছি, আর নতুবা আমাদের মধ্যে এমন একটা বিষয় কাজ করছে যে বিষয়টা ওদিকে যেতে বাধ্য করছে। আমি যদি গত 14 সালের নির্বাচন আগে পিছিয়ে যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে, জ্বালাও পোড়াও মুক্তমুখ এগুলো হয়েছে, সেই ভিডিওগুলো যদি আমি দেখি, তাহলে দেখব
এর মধ্যে এই 15 থেকে 35 বছর লোকজন বেশি অংশীদার। তাহলে আমরা ইয়াং পপুলেশনকে এমন কোনো ডিরেকশন এখনো দিতে পারি নাই, যে কারণে তারা তাদের সঠিক পথে চলবার জন্য অনুপ্রাণিত হবে এবং নিজের মানে ভরণ পোষণের জন্য একটা কর্মকাণ্ডের মধ্যে নিজেকে ইনভলভ করবে। পারেনি বলেই অন্যেরা তাদেরকে অল্প কিছু টাকা দিয়ে বলছে এটা করো, তারা করছে। মানে দারিদ্র্যর কষাঘাত এমনভাবে তাদেরকে আঘাত হেনেছে যে তারা নিজেদের বাঁচার জন্য তারা অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সেজন্য আমরা কোন দিকে যাব এখন বলছি, আমরা এটা রিসোর্স, কিন্তু আমরা পরিকল্পনা নিচ্ছি না। তা আমার ডিরেকশনটা কি? আমি তাইলে কি শুধু লোকসংখ্যা বাড়াতেই থাকবো শক্তি মনে করে, নাকি আবার ওখানেও একটা রাশ টেনে ধরতে হবে? আবার এদিকে পরিকল্পনা যখন নিব, পরিকল্পনা কার জন্য নিব, কোথায় নিব, তারও একটা সঠিক ডিরেকশন থাকতে হবে, নাকি আমি শুধু অ্যাডহক পরিকল্পনা নেব? যেমন আমি বলেছি যে জনসংখ্যাকে পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে আনতে হবে। যতক্ষণ এটা না আনছি ততক্ষণ পর্যন্ত এটা একটা অ্যাডহক পরিকল্পনা থাকবে। আচ্ছা ঠিক আছে, এখানে একটা 5000 কিলোওয়াটের একটা স্টেশন বানান, ওইখানে একটা মানে চাহিদাটা কি? আমাকে একজন এনার্জি ডিভিশনে কাজ করে একজন অফিসার আমাকে প্রশ্ন করছে যে স্যার, আমার জন্য জনসংখ্যাটা রেলেভেন্ট কেন? এটা ট্রেনিংয়ে তাকে আমাদের এখানে এসছে, রেলেভেন্ট কেন জানেন? আপনি এনার্জি ডিভিশনে কাজ করেন, আপনি কি জানেন বাংলাদেশে প্রতিটি হাউসহোল্ডে গড়ে কয়টা টেলিভিশন ইউজ হয়, কয়টা মোবাইল ফোন চার্জ করা হয়, সকালে কতটুকু জলে, রাতে কতটুকু জলে, স্কুলে কতটুকু জলে, বাড়িতে কতটুকু জলে, নারী কতটুকু কনজিউম করে, পুরুষ কতটুকু কনজিউম করে, বাচ্চারা কতটুকু করে, বয়স্করা কতটুকু করে? আপনার এই সম্পর্কে কোনো তথ্য আছে না? নেই। তাহলে আপনি মানে জ্বালানির পরিকল্পনা করবেন কী করে? সেই জন্য পরিকল্পনাগুলো সঠিকভাবে করতে হবে, সঠিক দিক নির্দেশনার মধ্যে দিয়ে, আর নইলে কিন্তু হজবরল হয়ে যাবে। সেই জন্যে আমি বলছি যে আমি কতগুলো প্রশ্ন তুলছি যে আমাদের এই সিচুয়েশনে আমরা কোন দিকে যাব? আমার পপুলেশন ডেন্সিটি হাই, ফাইন। তো পপুলেশন ডেন্সিটি হাই, তো এই হাই পপুলেশন ডেন্সিটিতে বসে আমি কি করতে পারি? আমার ইয়াং পপুলেশন স্ট্রাকচার, এই ইয়াং পপুলেশন স্ট্রাকচারকে আমি কিভাবে ব্যবস্থাপনায় আনতে পারি? আমার কি বলে যে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে, কিন্তু তাহলে এই বয়স্ক লোকের যে এখন 6.7% বয়স্ক লোক, যদি আমি ট্রান্সলেট করি অ্যাবসলিউট পপুলেশনে, প্রায় 1.25 কোটি লোক 60 বছরের উপর। 2047 সাল 46 সাল এই সময় গিয়ে দেখা যাবে এদেশে সব লোক লাঠি নিয়ে ঘুরছে, বুড়ো মানুষরা। কারণ তখন বুড়ো মানুষদের সংখ্যা ইয়াং পপুলেশনের তুলনায় বেড়ে যাবে। তার মানে কি একটা ক্রস রোড? মাই গড, এখানে কোনো লেবার সাপ্লাই থাকবে না, সব খালি বুড়ো মানুষ। তাহলে আমি এখন থেকে কি ব্যবস্থা নিতে হবে, আমাকে কোন দিকে যাব আমি, যাতে করে ওইটাও আমি সামলাতে পারি, আবার এখন যে অবস্থাটা আছে এটাও আমি সামলাতে পারি, এবং মাঝখানের যে পথটা সেটাও আমি নিরাপদে চলতে পারি। সেই জিনিসগুলো ভেবেই আমার পরিকল্পনায় আসতে হবে, তবেই আমি মানে জনগণকে ক্ষমতায়িত করতে পারবো এবং জাতিকে উন্নত করতে পারবো। ধন্যবাদ স্যার আপনাকে, এবং আমরা জানতে পারলাম অনেক কিছু। এবং আজ এবারে বিশ্ব জনসংখ্যা দিবস 2017, আশা করছি যে পরবর্তীতে জনসংখ্যাটা আরো নিয়ন্ত্রিত হবে এবং ব্যবস্থাপনা আমরা আরো ভালোভাবে করতে পারবো, সবাই এগিয়ে আসবে। আপনাদের ধন্যবাদ। জনসংখ্যা কোনো দেশের জন্যই বোঝা নয়। এই জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তরিত করা যায়, তবে এটি হতে পারে একটি দেশের জন্য বিরাট সম্পদ। এবং এই সম্পদটি রূপান্তরিত করতে তরুণ প্রজন্মের পাশাপাশি এগিয়ে আসতে হবে সরকারকে। এবং আশা করেছি আমাদের দেশের জন্য এই জনশক্তি একটি বিরাট সম্পদে পরিণত হবে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি ফাতেমা মালেক মলি, ডেইলি মেল 24 নিউজ ডেস্ক।